তা 15 বছর। অসুবিধা হবে, দোকানদারদের মধ্যে লড়াই হবে, মারামারি হবে। কারণ চারটে কথা বলবেন না। কারণ আমাদের দোকান এমনি আগের থেকে এখন ছোট হয়ে গেছে। এবার যদি ফেন্সিংটা দেওয়া হয়, এবার চারটে দোকান গ্যাপ করে একটা ইয়ে করা হচ্ছে, মানে ফেন্সিংটা দিয়ে একটা গ্যাপ হচ্ছে। এবার ভেতরে যে দোকানগুলো থাকছে সেই দোকানগুলোতে আলটিমেট কাস্টমার ঢুকতে পারবে না, কারণ আমার দোকানে যদি চারটে কাস্টমার দাঁড়ায় তখন গ্যাপটা পূরণ হয়ে যাচ্ছে। আর পাশের দোকানে যখন আবার 3টে কাস্টমার আসবে তখন ঢুকতে পারবে না, তখন দোকানদারে লড়াই তৈরি হবে একটা স্বাভাবিক। না, হ্যাঁ কালকে ওনার সাথে কথা বলেছি। উনি আমাদের হয়ে বলছে যে আমি মানে আমাদের হয়ে উনি বলবেন। নন্দিতা রায়। আমি লিচুতলাবাসী, আমাদের দীর্ঘদিন সংগ্রাম করে এবং আমাদের মেন হচ্ছে আমাদের কাউন্সিলর শ্রীযুক্ত দেবব্রত পালের সহযোগিতায় আমরা এই রাস্তাটা চওড়া করতে পেরেছি। এটা তো দীর্ঘদিন, প্রায় 10-15 বছর হয়ে গেছে এবং আমরা এখন সুষ্ঠুভাবে যাতায়াত করতে পারছি, আমাদের গাড়ি ঘোড়া আসছে। কিন্তু শুনলাম একটা থেকে ব্যারিকেড করবে, ব্যারিকেড না করে যদি যেগুলো পার্মানেন্ট দোকান সেগুলো যদি একটু ভেতরে ঢুকিয়ে যায় এবং এখানে যে জ্যাম হয়ে থাকে, স্কুটার বাইকে রেখে যায়, এখানে আমাদের গাড়ি ঘোড়াতে অসুবিধা হয়। এটা যদি পরিষ্কার করে 2টো বা 3টে সিভিক পুলিশ রেখে দেয়, আমার মনে হয় খুব ভালো হয়। কোনো পাড়ার ছেলেরা হেল্প করছে কিন্তু অনেক সময় শোনে না ওরা। হ্যাঁ, অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না, তারপরে ফায়ার ব্রিগেড। ফেন্সিংটা আপাতত এখন আমাদের দরকার, এখন বন্ধ থাকুক, সে প্রয়োজন হলে আমরা পরে চেয়ে নেবো। আপাতত এখানে জ্যামজট যেন না হয় এই মুহূর্তে। বাইক, তারপরে এই যে রাখে যে কি ভ্যান, রিক্সা, এইসব যেন এখানে বন্ধ না করে, কারণ এখান থেকে ফায়ার ব্রিগেডের গাড়ি, অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না। আর এই যে পার্মানেন্ট দোকানগুলো, ওগুলো যে এগিয়ে এসছে, ওগুলো যে ওরা যদি ভেতরে ঢুকে যায় তাহলে আমাদের রাস্তাটা চওড়া হবে। আমার নাম রঞ্জিতা ব্যানার্জি, আমি লিচুতলা অধিবাসী। নমস্কার। দেখুন, এটা সর্বতই মিথ্যে কথা। যারা বলছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কথা বলছেন। এবং আপনাদের নিশ্চিতভাবে মনে থাকবে যে আজ থেকে প্রায় 1 বছর আগে আপনাদের চ্যানেল নিশ্চিতভাবে এগুলো দেখিয়েছিল এবং রাজ্যের যারা লিডিং নিউজ পেপার তারাও কিন্তু খবরটা করেছিল যে 12 নম্বর রেলগেটের নিচে প্রায় 23 বছর পরে একটা সুসংহতভাবে হকারদের একটা পুনর্বাসন দেওয়া হয়েছে। এবং সেটা প্রায় 23 বছর পরে 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমাদের বারাসাত লোকসভার সাংসদ এবং তৎকালীন পৌর প্রধান আমরা সকলে মিলে একটা সিদ্ধান্ত নিয়ে এবং একটা আন্দোলনের মধ্যে দিয়ে আমরা হকারদেরকে আমরা বোঝাতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে আমরা খুব ডিসিপ্লিন ওয়েতে আমরা তাদেরকে দোকান বন্টন করেছি। তো এবং আপনারা নিশ্চিতভাবে জানেন যে এই মুহূর্তে ওখানে একটা খুব সুন্দরভাবে সুসংহতভাবে ডিসিপ্লিন ওয়েতে কোনো দোকানদাররা তারা কিন্তু ব্যবসা করছেন। এবং আমাদের বোর্ডে একটা সিদ্ধান্ত হয়েছিল যে সমগ্র বারাসাত জুড়ে বারাসাত 10 নম্বর ওয়ার্ডের যে হকারদের যেভাবে পুনর্বাসন দেওয়া হয়েছে এবং যে সিস্টেমেটিক্যালি এটা করা হয়েছে, যে ইউনিফাইড ওয়েতে এটা করা হয়েছে, সেই ইউনিফাইড ওয়েতে আরো বিভিন্ন জায়গায় এবং হরিতলা মোড় থেকে শুরু করে 12 নম্বর রেলগেটের একদম প্রান্তিক জায়গা যেখানে আমাদের রেল ব্রিজটা শেষ হচ্ছে অর্থাৎ চাপাডালি মোড়ের কাছে, সেখানে অবধি আমরা এইভাবে করে দেবো। কিন্তু আমরা 10 নম্বর ওয়ার্ডে যেভাবে সাকসেসফুলি এটা করতে পেরেছি সেটা বারাসাতে কিন্তু আর কোনো জায়গায় হয়নি। তো স্বাভাবিকভাবে যে প্রশ্নগুলো আসছে সেগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে করা হচ্ছে এবং যাতে ওইখানে সাধারণ মানুষ, লিচুতলা অঞ্চলের সাধারণ মানুষ এবং ভাট্টাপল্লী অঞ্চলের সাধারণ মানুষ এবং পশ্চিম বারাসাতের বিস্তীর্ণ অংশের মানুষ যারা ওই রাস্তা ব্যবহার করছেন এবং আমাকে বহু মানুষ তারা আমাকে সাধুবাদ জানিয়েছেন যে বারাসাতে এইরকম একটা দৃষ্টান্তমূলক রাস্তা এবং হকার মুক্ত করে তাদেরকে পুনর্বাসন করে এবং সাধারণ মানুষের চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়েছে। এটা বারাসাতের ইতিহাসের দৃষ্টান্ত। বিরোধীরা বলছে যে এটা আপনাদের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশই ছিল। দেখুন, আমি আমার দলের কথা বলতে পারি যে আপনারা এটাও প্রত্যক্ষ করেছেন যে আমি দলের যাতে কোনো রকম ভাবে দল এখানে ব্লেম না হয় সেরকম ভাবে এমন কোনো স্টেটমেন্ট দিইনি, আপনাদেরকেও দিচ্ছি না। দলে যদি কিছু জানাবার থাকে নিশ্চিতভাবে আমি দলের উচ্চ নেতৃত্বকে জানাবো যে কেন আমরা ওখানে এইরকম একটা বিশৃঙ্খলা তৈরি হবে, নিশ্চিতভাবে সেটা আমি দলকে জানাবো। কিন্তু ওখানকার যারা সাধারণ মানুষ এবং যারা সাধারণ হকার থেকে শুরু করে যারা বড় ব্যবসায়ী তারা সবাই কিন্তু খুব হ্যাপিলি ওখানে তারা ব্যবসা করছেন। মানে অসুবিধা দেখুন, আমি যেটা প্রত্যক্ষ করেছি
যে গ্রিল দিলে একটা সমস্যা হচ্ছে, দেখবেন ওখানে দেখবেন যে দোকানগুলো হয়েছে সেই দোকানের পাশেই কিন্তু একটা পেভমেন্ট রয়েছে, একটা ফুটপাথ রয়েছে, এবং তারপরে এই গ্রিলটা দেওয়ার পরিকল্পনা হচ্ছে। আর নিশ্চিতভাবে একটা সিদ্ধান্ত হয়েছিল, আমরা সেই সময় যখন এটা আমাদের এই দোকানগুলো আমরা স্থানান্তরিত করি, সেই সময় কিন্তু আমাদের একটা সিদ্ধান্ত নিশ্চিতভাবে হয়েছিল। পরবর্তীকালে যখন আমরা দেখলাম যে দোকানগুলো যেভাবে সুসংহতভাবে হয়েছে, এবং তারপরে ফুটপাথ, এবং সেই ফুটপাথটাকে আবার ফুটপাথটাকে পেরিয়ে গিয়ে একটা ব্যারিকেড করা হবে। আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা থেকে বলছি যে এইরকম ভাবে যদি ব্যারিকেড করে দেওয়া হয়, তাহলে ওখানে মোটরসাইকেল থেকে শুরু করে সাইকেল, আমাদের একটা প্রবণতা থাকে যে ওই তার গায়ে একটা হেলান দিয়ে একটা পার্কিং করে তারপরে দোকানদার ওর মধ্যে ঢুকবে, ব্যবসায়ী যারা কেনাকাটা করবেন তারা ওখানে ঢুকবেন। আলটিমেটলি কি হবে, একটা সময় পরে রাস্তাটা তো ওটা দেওয়ার পরে ছোট হয়ে যাচ্ছে, যে উদ্দেশ্য আমাদের করা রাস্তাটা বড় করা, সেই উদ্দেশ্যটা আমাদের আর থাকছে না। এবং তার পরবর্তীকালে হকাররাও কিন্তু যখন দেখবে যেখানে পার্কিং হয়ে যাচ্ছে, হকাররাও তাদের দোকানগুলো এগিয়ে নিয়ে আসবেন। আমার এখানেই আমার আপত্তি, যে যদি আমরা ফিজিক্যালি দেখছি যে এখন সুসংহতভাবে এই দোকানগুলো চলছে এবং একটা ওয়াইড রাস্তা তৈরি হয়ে গেছে, এবং হকাররা অত্যন্ত ডিসিপ্লিন হইতে সেখানে ব্যবসা করছে, এবং মানুষের স্বার্থেই তো আমাদের এই প্রোগ্রামগুলো নেওয়া, মানুষের যাতে ভালো হয় সেইগুলো তো আমাদের প্রাথমিকভাবে আমাদের পর্যালোচনা করতে হবে। তা আমরা দেখেছি যে আমাদের মানসিকভাবে মানুষের স্বার্থে আমাদের এই রেলিংটা না দিলে সুবিধা হয়। তো আমরা তো নিশ্চিতভাবে আবার সমস্ত পৌর প্রতিনিধিদের আলোচনা করে চেয়ারম্যানের নেতৃত্বে আলোচনা হবে, সেখানে যেখানে আমাদের সংখ্যাগরিষ্ঠ মানুষরা যারা বুঝবেন, তারা যে মতামত দেবেন তার পরিপ্রেক্ষিতে সেটা হবে। আমরা তো কোনো সময় আটকাইনি কোনো কিছুতে, আমরা সবসময় বলেছি মানুষ কি বলছে মানুষের কথা শুনতে হবে। আমাদের নেত্রী বলছেন যে মানুষের কথা শুনতে হবে। আমি আপনাদের একটা উদাহরণ দিই, এই যে দেখবেন স্মার্ট মিটার নিয়ে কিন্তু মানুষের কাছে সেখানে পৌঁছতে পারিনি। পরবর্তীকালে মানুষের আন্দোলন হয়েছিল এবং গভর্নমেন্ট কিন্তু টেম্পোরারিলি স্মার্ট মিটারটাকে এই মুহূর্তে টেম্পোরারি আমরা নতুন স্মার্ট মিটার বন্ধ রেখেছি। পরবর্তীকালে সরকার নিশ্চিতভাবে মানুষের দরে দরে পৌঁছে আবার বোঝাবেন যেটার কি সুফল মানুষ পাবেন, আবার এটা চালু হবে। আমাদের বারাসাত পৌরসভাতেই গত বছর আমরা ফেস করেছি 9 নম্বর ওয়ার্ড, 8 নম্বর, 7 নম্বর ওয়ার্ড, 10 নম্বর ওয়ার্ড, 11 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ড, 13 নম্বর ওয়ার্ড, আমাদের বিস্তীর্ণ অংশে যেভাবে বর্ষণ হয়েছিল তাতে আমাদের এই ওয়ার্ডগুলো জলমগ্ন হয়ে গেছিল। তার একটাই কারণ ছিল, পিডব্লিউডি যখন রাস্তাটা বানায় তখন পিডব্লিউডি রাস্তার উপরে কিন্তু বড় বড় কালভার্ট করে তার উপরে স্ল্যাব পেতে দিয়েছিল। এবং আপনারা সাংবাদিক বন্ধু আপনারা নিশ্চিতভাবে জানেন যে সেই বৃষ্টির ফলে কিন্তু বারাসাতের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হয়ে গেছিল। পরবর্তীকালে তৎকালীন পৌর প্রধান সেটা উপলব্ধি করে পিডব্লিউডির এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডেকে আনেন, এবং আমি সেই কমিটিতে ছিলাম। আমরা এবং পৌরসভার ইঞ্জিনিয়াররা মিলে সেদিনকে পিডব্লিউডি স্বীকার করেছিল যে আমাদের এই ট্রেনের উপরে স্ল্যাব দেওয়াটা ভুল হয়েছিল। আপনারা ইমিডিয়েট এই স্ল্যাব ভেঙে, আপনার এই মুহূর্তে আমাদের কাছে ফান্ড নেই, পৌরসভা ফান্ড অ্যাড করে ইমিডিয়েট এই ড্রেনের উপরে ম্যানুয়াল করে এই ময়লা এখান থেকে বার করা হোক। এবং সেদিনকে পরিবর্তিত পরিস্থিতিতে আমরা সেই কালভার্ট ভেঙে আমরা ম্যানুয়াল বার করে সেখান থেকে ময়লা বার করি এবং সেখানে জল পাসের ব্যবস্থা করি, বারাসাত জলমুক্ত হয়। তো এইভাবে কোনো যদি ডিসিশন আমাদের ভুল হয়, নিশ্চিতভাবে সেটা আমরা পৌর বোর্ডে কারেকশন করে নেবো। এটা তো মানুষের স্বার্থে কাজ করা, এখানে কারোর ব্যক্তিগত কোনো উদ্দেশ্য নেই যে ওখানে এটা করতে দেওয়া হচ্ছে না। আপনি আটকাননি? একদমই যায়নি, আমি ওখানে ছিলামই না। আমাকে সিআইসি ডেকেছিলেন যে আপনি এখানে আসুন, উনি তার আগে একটা প্রেস কনফারেন্স করছিলেন, আমি ওই প্রেস কনফারেন্সটা দেখে আমি ওনাকে বলি যে আমরা যা আলোচনা হবে পৌরসভাতে আলোচনা হবে। আমি ওখান থেকে পত্রপাঠ মানে 1 মিনিটের মধ্যে ওখান থেকে আমি ওই জায়গা ছেড়ে আমি পৌরসভায় চলে আসি। এটা কতটা ঠিক নয়, কতটা আজকে বর্তমানে বেরিয়েছে যে আমি এটা প্রতিবাদ করেছি। ঘটনাটা তা নয়, ঘটনাটা হলো যে ওইখানে রাস্তাগুলো সব যারা দোকানদার ছিল বা পাশে যে বড় দোকানদার আছে, ওরা রাস্তাটাকে এতখানি কভার করে নিয়েছে যে ওখান থেকে একটা গাড়ি যাওয়া আসা করতে পারে না, অত চওড়া রাস্তা। ভেতরের দিকে সব লোকে বসবাস করে, ভেতরে যে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকে যদি কোনো আগুন লাগে, ফায়ার ব্রিগেডের যে গাড়ি ঢুকবে সেই ঢোকার ব্যবস্থা ওরা রাখে না। যাক, আমি যখন আগে চেয়ারম্যান ছিলাম তখন আমি ওটাকে সংস্কার করেছিলাম কিছুটা। আমি ফায়ার ব্রিগেডের গাড়ি এনে গাড়ি ঢুকিয়ে যেখানে যেখানে আটকায় সেখানে কেটে দিয়েছিলাম, ভেঙে দিয়েছিলাম। দেওয়ার পর তোমার গাড়ি যাচ্ছিল। কিন্তু এই যারা ব্যবসা করে এদের তো আর ঠিক থাকে না, এরা আবার সেই আগের মতো অবস্থায় ফিরে আসছিল। আমরা একটা মার্কিং করে দিয়েছিলাম যে সেই মার্কিং এর বাইরে কেউ আসবে না, কিন্তু সেই মার্কিং তারা মানে না করতো। যাই হোক, তারপরে আমাদের ওখানে যখন আমরা পৌরসভা থেকে দোকান করি, দোকান করার পর তারপরে দোকান যারা যারা ছিল প্রত্যেকে দোকান পেয়েছে। এখন প্রশ্নটা একটা প্রশ্ন দাঁড়িয়েছে, সেটা হচ্ছে যে রাস্তাটা চওড়া করার জন্য একটা রেলিং এর কথা উঠেছে। রেলিংটাকে দিলে তাহলে মানুষ আর ওই ওরা আর ওই পশরা বাইরে আনবে না, আর
মানে অসুবিধাটা কিছু হবে না, রেলিং কথাটা উঠেছে, কিন্তু রেলিংটা লাগানো হবে এরকম কোনো কথা ছিল না। বোধহয় রেলিং বোধহয় হয়েছে, হয়ে পরে অরুণ বোধহয় রেলিং লাগানোর জন্য গিয়েছিল দেখতে, মানে রেলিং নিয়ে যায়নি, এমনি রেলিং কবে থেকে লাগাবে ওখানে বলতে গেছিল। দোকানদাররা ওকে ঘিরে ধরে ওকে বলে যে এরকম লাগানো গেলে আমাদের অসুবিধা হবে, ব্যবসার ক্ষতি হবে, অমুক তমুক এরকম। এই কিছুক্ষণ চলার পর তারপরে দেবু খবর পায়, দেবু আসে, দেবু এসে অরুণকে বলে চলো আমরা এখানে কিছু না করে আমরা পৌরসভায় গিয়ে আলোচনা করে আমরা ঠিক করে নেবো কি হবে না হবে। এই হচ্ছে সিনটা। এইটাকে যা বর্তমান লিখেছে এটা ঠিক লেখেনি। আমি বলেছি কারুকে যেতে হবে না, আমি যাব, আমি গিয়ে ওদের সঙ্গে কথা বলবো, কথা বলে ওরা যেটা বলবে সেটাই হবে। স্থানীয় ব্যবসায়ীরা একটা অভিযোগ করছে যদি রেলিং লাগানো হয় সেক্ষেত্রে তাদের ব্যবসা করতে হবে, পাশাপাশি যে যানজটের কথাটা আগেও আপনারা বলেছেন সেটা যানজট হবে অত্যাধিক, সেটা আমি কালকে যাব, আমি কাল না, আমি 7 তারিখ 8 তারিখে যাব, আমি গিয়ে দেখবো, হ্যাঁ ওদের সঙ্গে কথাবার্তা বলবো, কথা বলে তখন ডিসিশন নেবো।